ভাইয়া রেকর্ড স্টার্ট হয়ে গেছে। আচ্ছা। আমার স্ক্রিন শেয়ার ভাইয়া দেখো তো একটু। হ্যালো কামরুল। এখনো মনে হয় আসে নাই ভাইয়া স্ক্রিনটা পুরোপুরি। আচ্ছা দাঁড়াও একটু। কারণ আমি আপনাকে হোস্ট করে দিচ্ছি। শেয়ার স্ক্রিন অপশন দেখাচ্ছে না কেন? ভাই হোস্ট করে দিচ্ছি, এখন হবে। হুম। ভাই এখন একটু আবার আবার চেক করেন, এখন হওয়ার কথা, হোস্ট দিয়ে দিছে। আচ্ছা দাঁড়াও দেখি। আচ্ছা। হ্যাঁ এখন হচ্ছে মনে হয়, হ্যাঁ। জি ভাইয়া এখন আসছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। তাহলে তুমি লিভ নিতে পারো, ইনশাল্লাহ অসুবিধা নেই। আমরা সেশন শেষে আমি অফ করে দিব ইনশাল্লাহ। আচ্ছা, ওকে। হুম। আচ্ছা থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনারা কি সবাই আছেন অনলাইনে? আচ্ছা। এখন আজকের সেশনটা মূলত আসলে আপনাদের সাথে লাইভ ইন্টারাকশনের জন্যই নেয়া। সবসময় তো আমি রেকর্ডেড ক্লাসে কথা বলছি। তো আপনাদের থেকে প্রথমে কয়েকটা জিনিস আসলে একটু জানতে চাই, সেটা হলো ফিল দ্য মেডিসিন নিয়ে আপনাদের প্রত্যাশা আসলে। ফিল দ্য মেডিসিন কোর্সটাতে এনরোল হয়ে মানে আপনারা আসলে এখান থেকে কি এক্সপেক্ট করেন, বা অলরেডি হয়তো আপনারা কিছু ক্লাস করেছেন যারাই এনরোল হয়েছেন আলহামদুলিল্লাহ। তো আপনারা কি কি ডিফিকাল্টিস ফেস করছেন, যে ভাইয়া লেকচারগুলোর সাথে আমাদের পড়ার এই এই জায়গায় ম্যাচ করতে বা কোরিলেট করতে সমস্যা হচ্ছে, এরকম কিছু ব্যাপার আমাকে কাইন্ডলি একটু জানাবেন যে কোনো একজন। হ্যাঁ, যে কোনো একজন বলতে পারেন ইনশাল্লাহ। আসলে না বললে আমি বুঝবো না বিষয়টা, যে আপনাদের সাইড থেকে কি কি ডিফিকাল্টিস হচ্ছে লেকচার গুলোর ব্যাপারে, যে খুব বেশি লেংদি হয়ে যাচ্ছে কিনা। ম্যাক্সিমামে আমাকে এই কমপ্লেনটা করে থাকে। তা আসলে এই বিষয়ে আমি চাচ্ছিলাম আপনাদের সরাসরি কিছু অপিনিয়ন নেওয়ার জন্য, এবং প্রয়োজন আমি ইনশাল্লাহ নেক্সট লেকচার গুলো মডিফাই করে ওইভাবে আমরা ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করব। তো যদি কিছু বলার থাকে বললে ভালো হয় ইনশাল্লাহ। আচ্ছা, এখন আসেন যে আমার এই লেকচারগুলো অলরেডি পিডিএফটা আপনারা হয়তো পেয়েছেন টেলিগ্রাম। আমাদের যে পিডিএফ লিংক ছিল, পিডিএফ গ্রুপ, ওখানে আমি অলরেডি প্রোভাইড করেছি পিডিএফটা। তো এই লেকচারগুলো করার সময় আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে জানার জন্যে, কনসেপশন ক্লিয়ার করার জন্যে পড়া মানে পড়াশোনার ধরনটা এক ধরনের, এবং এক্সামে পাশ করার জন্য এটা কমপ্লিটলি আলাদা। তো এখন আমাদের যে ফিফথ ইয়ার, এটাতে টোটালি আপনারা মোটামুটি সময় পাবেন, সব একদম স্টার্টিং থেকে যদি সিরিয়াস থাকেন 1.5 বছরের মতো সময় পাবেন ইনশাল্লাহ। তো এর মধ্যে কেউ যদি আসলে প্রত্যেকটা দিন মোটামুটি সে যদি 5 থেকে 6 ঘন্টা করেও যদি পড়তে পারে ইনশাল্লাহ, সে আসলে খুব স্ট্রং একটা বেসিক ক্লিয়ার রেখে এক্সামেও খুব ভালো করতে পারবে ইনশাল্লাহ। কিন্তু যদি আপনারা মানে শুরুর দিকে যেটা হয়, একটু ঢিলেমি ভাব থাকে, পরের দিকে গিয়ে তাড়াহুড়া করেন, তখন দেখা যাবে ফাইনাল প্রফে এত হিউজ পরিমাণ পড়া, যে শুধু এক্সাম ওরিয়েন্টেড যদিও আপনি পড়তে যান, শেষের 5-6 মাস দেখবেন আপনারা সময় কুলাতে পারবেন না। সো এই কারণে আমার একটা মানে রিকোয়েস্ট থাকবে, যে যদি আপনাদের ইনশাল্লাহ, আসলে তো উচিত হচ্ছে যেখানে আপনি ক্যারিয়ার করেন মেডিসিনের নলেজটা আপনার লাগবে, বাট স্পেশালি যারা ইনশাল্লাহ মেডিসিন এবং মেডিসিন অ্যালাইডে ক্যারিয়ার করতে চান, তাদের অবশ্যই উচিত হচ্ছে কনসেপশনটা এই ফিফথ ইয়ারে একদম স্ট্রংলি এটাকে কাভার আপ করে ফেলা। কারণ এই সময়টা আপনি আর পরে পাবেন না, কোনোভাবেই পাবেন না। কারণ এরপরে দেখবেন আপনার ইনশাল্লাহ ইন্টার্নশিপ শুরু থেকে নিজের পড়ালেখার চাপ, নিজের পার্সোনাল লাইফের চাপ, ফ্যামিলির চাপ, রেসপন্সিবিলিটি একটার পর একটা আসতেই থাকবে। সো তখন আপনার মধ্যে যেটা কাজ করবে, যে কন্টিনিউয়াসলি আপনি একটা হীনমন্যতায় ভুগবেন। এবং মেডিকেল সায়েন্সে আরেকটা সবচেয়ে বাজে জিনিস যেটা, যদিও আসলে এটা খুব একটা ওয়াইজ না, তারপরও সাইকোলজি তো আমাদের এটা মেনে নিতেই হয়। সেটা হলো দেখবেন যে আপনার সাথেই দেখা যাচ্ছে, মনে করেন আপনার কনসেপশনে কিছু ঘাটতি আছে, অথবা আপনার পোস্ট গ্রাজুয়েশনটা পারিবারিক কারণে হোক অথবা যে কোনো কারণে হোক আপনার করতে একটু দেরি হলো। তো যখন দেখবেন আপনি ট্রেনিং এ ঢুকলেন, ইনশাল্লাহ এফসিপিএস এমডি ট্রেনিং এ ঢুকলেন, দেখা যাচ্ছে আপনার থেকে 4-5 বছরের জুনিয়র আপনার সাথে ট্রেনিং করছে। তো দেখা যাচ্ছে খুব সিলি যে সকল ব্যাপারগুলো আছে সেখানে যদি আপনার ল্যাকিংস থাকে, এটা আপনাকে আপনার কনফিডেন্স লেভেলটা আরো ডাউন করে দিবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা,
যে যখন আপনারা ইনশাল্লাহ দেখবেন ট্রেনিং এ ঢুকে যাবেন, এই যে আলহামদুলিল্লাহ 6 মাস আমি ট্রেনিং শেষ করলাম এফসিপিএস এর মেডিসিনে, তো একদম মানে সত্যি কথা যেটা বলবো, যে এত প্রেসার, বিশেষ করে আপনার বিভাগীয় মেডিকেল গুলোতে এত প্রেসার যে আপনি পেশেন্ট ম্যানেজ করতে করতেই ওই যে ট্রিটমেন্ট লিখতে লিখতে দেখবেন আপনার 6 মাস শেষ। আপনি যে একটা ডিজিজ এটা বাসায় এসে ডেভিডসন হ্যারিসন নোটস এন্ড নোটস এগুলো খুলে একটু আপ টু ডেট পড়ে নিজেকে একটু মডিফাই করবেন, ওই সময়টা পাওয়াটা খুব দায়। মর্নিং ডিউটি তো আছেই, সাথে ইভিনিং থাকবে, নাইট থাকবে, ওসেক থাকবে, এখানে প্লেসমেন্ট সেখানে প্লেসমেন্ট, এগুলার সাথে হচ্ছে টাকা পয়সা পরিবার কার না নাই, দেখবেন ক্লিনিকে ডিউটি করতে হচ্ছে, মানে খুব হেক্টিক একটা লাইফ। সো এই যে 1.5 বছর সময়টা, বিশ্বাস করেন এটা আপনারা ইনশাল্লাহ 10 বছর পর হলে আমাকে বলবেন, এই 1.5 বছর সময়টার মতো রিল্যাক্স টাইম কনসেপশন ক্লিয়ার করার জন্য, এটা হোক মেডিসিন, হোক সার্জারি, হোক গাইনি, আর কখনো পাবেন না আপনি লাইফে। সো এটাকে আমি মনে করব বেস্ট ইউটিলাইজ করার চেষ্টা করতে হবে, এবং সে জায়গা থেকে আমাদের এই ফিল্ড মেডিসিন কোর্স নিয়ে কাজ করা। তো এখানে আমি আলহামদুলিল্লাহ আজকের লেকচারে যা যা বলবো সেটা ব্রিফলি এই একটা পেজে সব লিখে ফেলার চেষ্টা করেছি। সো আপনারা একটু মনোযোগ দিয়ে জাস্ট কথা শুনবেন। আমি আর মাত্র ইনশাল্লাহ 20 থেকে 25 মিনিট কথা বলবো ইনশাল্লাহ। এরপর আপনাদের কিছু বলার থাকলে বললে দেন আমরা সেটা নিয়ে ইনশাল্লাহ ডিসকাশন করব। তো প্রথমে আপনারা যেটা করবেন, আপনারা অলরেডি আলহামদুলিল্লাহ বুঝে গেছেন যে এখানে ডেভিডসনের 5 পেজ, আলহামদুলিল্লাহ আমি এক্সপ্লেনেশন অ্যাড করতে করতে হয়ে যায় 20 পেজ। সো মানে এর বাহিরে আপনার পড়ার কোনো দরকারই নেই ইনশাল্লাহ, এবং এখানে যা আছে এটারও আপনি 50% পড়লে মোর দেন এনাফ, এটা সম্পূর্ণ পড়তে হবে না। এই পড়াগুলো ইনশাল্লাহ আপনারা যখন ট্রেনিং এ ঢুকবেন এফসিপিএস এমডি, তখন ইনশাল্লাহ আপনার কাজে আসবে। বাট এখানে একসাথে লিখে রাখা, এবং একটা জিনিস মাথায় রাখবেন, আমার লেকচার না করে নোটসটা পড়তে গেলে আপনারা বিপদে পড়বেন, কারণ এখানে হিউজ অ্যামাউন্ট অফ আলহামদুলিল্লাহ ইনফরমেশন আমি এনেছি। এটা আমার নিজের ট্রেনিং লাইফের জন্য, আমার নিজের পড়ার জন্য। সো আপনারা নোটসের ওই জায়গাগুলাই হিট করবেন, ওই পোর্শন গুলাই পড়বেন যেগুলো আমি লেকচারে বলি যে এটা এটা, বা লেকচার আমি পড়ানোর সময় যেগুলো হাইলাইট করি, ঠিক আছে? এবং আপনারা আমি দেখি আমার কয়েকটা লেকচার বের করি। লাস্ট যে লেকচারটা নিচ্ছিলাম যে ক্রনিক প্যাঙ্ক্রিয়াটাইটিস, তো এখানে দেখেন আমি কিছু কালার কোড ইউজ করি। একজন ভাইয়া জানতে চেয়েছিলেন যে ভাইয়া কালার মার্কিং যেটা করেন এটা আসলে বুঝতে পারছি না। তো আমি যেটা করি, বেসিকলি আমি 3টা কালার ইউজ করি। একটা কালার হলো যে আকাশি কালার, আরেকটা কালার হলো গ্রিন, আরেকটা কালার হলো পিঙ্ক। এই 3টে কালার আমি ইউজ করি। এর মধ্যে মনে রাখবেন যে ফরজ, মানে যেটা আপনার জানতেই হবে, এটা হলো আসলে পিঙ্ক কালারটা, এবং দেখবেন পিঙ্ক কালারের অ্যামাউন্ট থাকে সবচেয়ে কম, ঠিক আছে? আর তার মানে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হলো পিঙ্ক কালার, তাহলে আপনারা ওইভাবে ম্যানেজ করবেন পড়ার সময়, ওইভাবে এই ওইটাকে ওই গুরুত্ব দিয়ে পড়বেন ইনশাল্লাহ। তার চাইতে একটু কম ইম্পর্টেন্ট সেটা হলো গ্রিন কালার। সো আমার পরামর্শ থাকবে যারা ফিফথ ইয়ারে আছেন, এখানে ফিফথ ইয়ারের উপরেও হয়তো অনেকে আছেন, তো যারা ফিফথ ইয়ারে আছে তাদের জন্য আমি বলবো আপনারা গ্রিন এবং পিঙ্ক কালার কোডটা পড়লে ইনশাল্লাহ এনাফ, ঠিক আছে? যারা আর একটু জানতে চান, ডিটেলস জানতে চান ইনশাল্লাহ, তারা আকাশি কালার কোডটাও পড়তে পারেন ইনশাল্লাহ, ঠিক আছে? তো এই হচ্ছে কালার কোডের ব্যাপারটা। এরপরে আসেন যেটা, যে এখানে দেখবেন ডেভিডসনের পেজগুলো আমি আলহামদুলিল্লাহ অ্যানোটেট করছি, এবং ওই ডেভিডসনের পেজের মাঝখানে মাঝখানে আমার কিছু ইনফো লেখা থাকে। এই ইনফোগুলো মানে মিস দেওয়ার উপায় নেই, এটা আপনাকে পড়তেই হবে যেটা লেখা আছে। কিন্তু দেখবেন ডেভিডসনের পরে আমি মাঝখানে মাঝখানে কিছু এক্সট্রা পেজ অ্যাড করি, যেগুলো আমি একটু অফ হোয়াইট কালার, যেমন দেখেন এই পেজটা এখানে সম্পূর্ণ এক্সট্রা, মানে এই ইনফোগুলো জাস্ট ডেভিডসনের এক্সপ্লেনেশন। তো এই পেজগুলো পড়ার সময় যেটা করতে হবে, দাগানোর বাহিরে আপনি চোখ দিবেনই না, তাহলে আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন, অনেক বেশি ইনফরমেশন মনে হবে। তো আপনারা এই ক্ষেত্রে একই রকম, যে এখান থেকে দাগানো পড়বেন, পড়ার সময় আবার একই কথা, যারা একদম ফ্রেশার, বেশি ক্লামজি মনে হচ্ছে, আপনারা শুধু গ্রিন কালার কোড গুলা পড়েন এবং পিঙ্ক কালার কোড গুলা পড়েন। আর একটু বেশি ডিটেল জানতে চাইলে আপনি আকাশি কালার পড়তে পারেন, ঠিক আছে? তো এইভাবে করে আপনারা হচ্ছে এক্সট্রা পেজ গুলা পড়বেন। এখন এখানে যিনি একজন ভাই আমাকে মেসেজ দিয়েছিলেন যে ভাইয়া আপনার এই পেজগুলো আমরা কিভাবে নোট করবো, এতগুলো লেখা তো এক্সট্রা করে লেখা সম্ভব না। আসলে এগুলো তো আমি আপনাকে এক্সট্রা করে লেখার জন্য দেই নাই, এটা দিছি আপনার কনসেপশন বিল্ড আপ করার জন্য। সো প্রত্যেকের কাছে মোবাইল আছে, পিডিএফটা আপনারা মোবাইলে রাখবেন। তবে অনেকের যেটা হয় যে পিডিএফ থেকে পড়তে ঝামেলা হয়, চোখ কামড়ায়, বা এই জাতীয় আপনারা হ্যাবিচুয়েটেড না, তারা যেটা করতে পারেন, আমি তাহলে ওইভাবে আপনাদেরকে আরেকটা চ্যানেল খুলে ওখানে শুধুমাত্র এইভাবে প্রোভাইড করতে পারি যে এক্সট্রা পিডিএফ গুলা, মানে এক্সট্রা পেজ যেগুলো আছে সেগুলোকে জাস্ট আলাদা করে করে, যেমন ক্রনিক প্যানক্রিয়াটাইটিসে আমি যদি দেখাই, দেখেন এখানে এক্সট্রা পেজ হচ্ছে এগুলো, এই যে
এই জাতীয় এক্সট্রা পেজেস গুলোকে আমি আলাদা করে একটা পিডিএফ দিতে পারি। যদি আপনারা সুইটেবল মনে করেন তাহলে আপনারা এগুলোকে প্রিন্ট আউট করে আলাদা একটা ফাইল করে ফেলতে পারেন। মানে ওটাকে আপনারা যখন ক্রনিক প্যানক্রিয়াটাইটিস পড়ছেন তখন এক্সট্রা পেজেস গুলো প্রিন্ট আউট থাকলো, কারণ এগুলো তো ডেভিডসনে নাই। তাহলে আপনাদের জন্য ওইটা আর লিখে লিখে কষ্ট করে সময় নষ্ট করতে হলো না, সেখান থেকে পড়তে পারেন। তবে এই ক্ষেত্রে যেটা ঝামেলা, যেহেতু এটা কালার, এতগুলো কালার পেজ প্রিন্ট আউট করে টাকা খরচ করাটা আমি আসলে ওয়াইজ মনে করি না। তো আমার পরামর্শ যেটা, খুব বেশি অসুবিধা না হলে, কারণ এগুলো তো আপনি প্রতিদিন পড়ছেন না, কনসেপশন বোঝার জন্য আপনার মাঝে মাঝে দেখতে হবে। সো আসলে মোবাইল থেকে পিডিএফ খুলে দেখে নিলেই হয়। আপনার মেইন কাজ হলো ডেভিডসনের যে পেজগুলো আমি ভালো করে দাগিয়েছি, কোনটা কিভাবে দাগালাম, পাশে এই যে কি কি ইনফো লিখলাম, এগুলো আপনারা একটু ভালো করে পড়েন, এটা ইনশাল্লাহ মোর দেন এনাফ। এই হলো আমার তরফ থেকে কিছু কথা। আচ্ছা, এখন তাহলে আপনার সামনে মেডিভার্সের ফিল্ড মেডিসিনের লেকচার চলছে, আপনার সামনে ডেভিডসন খোলা আছে, আপনি কিভাবে কালার কোড ইউজ করে ওভাবে দাগালেন, ফাইন। এখন এই এক্সট্রা ইনফরমেশন গুলো কিভাবে পড়বেন এই ব্যাপারে আমি কথা বলেছি আলহামদুলিল্লাহ, যে এগুলো শুধু জানার জন্য পড়বেন, এগুলো লেখার কোনো দরকার নাই। লেকচার স্পেশালি আমি যদি কিছু বলে দিই যে এটা একটু লিখে রাখবেন, সেটা আপনারা লিখতে পারেন, না হলে আমার কমান্ডের বাইরে এখান থেকে কোনো কিছু নিয়ে হেডেক নিবেন না। ওকে, আলহামদুলিল্লাহ, ডান। তাহলে আমরা এখন ডেভিডসনটা পড়ে ফেললাম, ঠিক আছে। ওকে, এখন আসেন যে আপনার এবার যেটা কাজ, আমাদের সেকেন্ড অপশন, আমরা স্টেপ টু তে চলে যাব। দেখেন, আমরা স্টেপ টু, তাহলে স্টেপ ওয়ান আলহামদুলিল্লাহ আমাদের শেষ, যে ডেভিডসন সামনে রেখে ফিল দ্য মেডিসিন কোর্সের লেকচার গুলো করবেন ইনশাল্লাহ। চাইলে আমার এক্সট্রা পেজেস গুলো প্রিন্ট আউট করে আলাদা ফাইল করে রাখতে পারেন, যেটা বললাম। স্টেপ টু আমরা কি করব, স্টেপ টু তে যে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস এর আমার কলেজের লেকচার স্লাইডটা আমি নিলাম, ঠিক আছে। ম্যাক্সিমাম টিচাররাই দেখা যায় লেকচার স্লাইড গুলো আসলে যে মনিটর থাকে তাকে দিয়ে দেয়, তার থেকে কালেক্ট করে নেবেন। না হলে লেকচার গ্যালারিতে থার্ড বেঞ্চ ফোর্থ বেঞ্চে বসে টিচারের উচিত হচ্ছে টিচারের পারমিশন নিয়ে ক্যাপচার করা, ঠিক আছে। এটা সবচেয়ে পোলাইট ওয়ে, টিচার যদি অ্যালাউ করে, কারণ এখানে প্রাইভেসি একটা ইস্যু থাকে। তো যাই হোক, কোনোভাবে আপনারা কলেজের লেকচার স্লাইড গুলো আপনারা নিবেন। তাহলে কলেজের লেকচার স্লাইড গুলো কালেক্ট করার পরে আপনারা দেখবেন ইনশাল্লাহ মিস যাওয়ার কথা না। তবে দেখা যায় এক একজন মানুষের এক এক ধরনের ইনফরমেশন পছন্দ। দেখবেন একজন টিচার এই ইনফরমেশনটা বেশি পছন্দ করে, তো ওই ক্রনিক প্যানক্রিয়াটিস থেকে যে স্যারের লেকচারে পড়ানোর সময় এই জিনিসটাকে হাইলাইট করেছিল, বলেছিল যে এটা স্যাররা জানতে চায়, তাহলে আপনি ওই ইনফরমেশন গুলা কি করবেন, গ্যাদার করবেন। মাথায় রাখেন, আমি কোথাও লিখতে বলি না, গ্যাদার করে রাখলেন, ওকে ফাইন। তাহলে এখন আপনার কাছে দুইটা জিনিস স্টোরেজ হলো, একটা হলো ফিল দ্য মেডিসিন অর্থাৎ ডেভিডসন পড়া হলো, দুই নাম্বার কলেজের লেকচার স্লাইডটা আপনার সামনে আছে এবং আপনি সর্ট আউট করলেন যে কোন কোন জিনিসটা লেকচারে ইম্পর্টেন্ট বলেছে অথচ আমার লেকচারে সেটা মিস গেছে। ওকে, তাহলে ফিল আপ হয়ে গেল আমাদের ল্যাকিংসটা আলহামদুলিল্লাহ। এখন আসেন স্টেপ থ্রি। তাহলে স্টেপ ওয়ান এবং স্টেপ টু, এই দুটো জিনিস হচ্ছে কমপ্লিটলি আপনার কনসেপশন ডেভেলপের জন্য। এখানে আমি এক্সামের জন্য কোনো একটা কথা বলি নাই, কনসেপশন ডেভেলপের জন্য। এবং এই স্টেপ ওয়ান স্টেপ টু যার ক্লিয়ার থাকবে সে ইনশাল্লাহ আজীবন আগাই থাকবে এই ব্যাপারে উইদাউট এনি ডাউট। এবং এটা হাড়ে হাড়ে প্রত্যেকটা দিন আপনি ফিল করবেন ইনশাল্লাহ যত দিন সামনের দিকে এগুতে থাকবেন। এবার আসেন এক্সাম ওরিয়েন্টেড কথা বলি, কারণ আপনি যতই নলেজেবল হন, এক্সামে যদি ভালো করতে না পারেন আলটিমেটলি দেখবেন পিঞ্চ আপ ফেস করবেন, যে এত পড়ে এই করে ফেলছে সেই করে ফেলছে কিন্তু পাশই করতে পারলো না। এই জাতীয় কথা খুব স্বাভাবিক। এবং আমি নিজে ফার্স্ট ইয়ারে ফিজিওলজিতে তিনটা টার্মে সাপ্লি খাইছি, একদম ফ্র্যাঙ্কলি বলতেছি। তারপর তিনটা টার্ম একসাথে সাপ্লি দিছি, এর থেকে একটা পাস করছি, আবার দুই টার্মে সাপ্লি খাইছি। এটা হচ্ছে আমার ফার্স্ট ইয়ারের গল্প। এরপর আমি বুঝলাম বেশি জানতে গেলে ঝামেলা আছে। ওই কারণে আপনাকে বুঝতে হবে যে জেনেও পড়তে হবে, আবার ওই ট্রিক্সটা আপনার মাথায় রাখতে হবে যে আমার যাতে একবারে পাস হয়ে যায়। এগুলো ইনশাল্লাহ একটু মাথায় রাখতে হবে। এখন আসেন তাহলে স্টেপ থ্রিতে কি করবেন। স্টেপ থ্রিতে আপনারা কলেজের টার্ম কোয়েশ্চেন গুলা কালেক্ট করবেন। একদম যে সবাই এখানে অনেক ম্যাক্সিমামই দেখা যায় মেডিকেল কলেজে হলে থাকেন, হ্যাঁ, অথবা হচ্ছে লাইব্রেরিতে যাওয়া হয়, সিনিয়রদের থেকে টার্ম কোয়েশ্চেন এবং প্রফ কোয়েশ্চেন গুলা কালেক্ট করে ফেলবেন। করে ফেলার পরে এবার এই জায়গাটাতে এসে কন্ট্রাডিকশন তৈরি হয়। অনেকে অনেক রকম কথা বলেন, উইথ ডিউ রেসপেক্ট, আমি সবাইকে রেসপেক্ট করি, কিন্তু আমি মনে করি আমি খুবই স্লো মেধাশক্তির অধিকারী। আমি আসলে গাইড ছাড়া পরীক্ষা দিও নাই। আবার এরকম স্টুডেন্টও আসলে আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী কম, যে টেক্সট বই পড়ে পরীক্ষায় পাশ করতে পারে, এরকম স্টুডেন্টের নাম্বার খুবই কম। যারা পারে তাদেরকে সেলুট। বাট এরকম আমি অ্যাভারেজ সবার কথা যদি চিন্তা করি, আপনাকে আসলে গাইড ফলো করতে হবে। কিন্তু গাইড ফলো করার ওয়েটা আমাদের ভুল থাকে, সেটা নিয়ে একটু কথা বলি কয়েক মিনিট। দেখেন, আপনারা আপনাদের কলেজে যে গাইডটা ফলো করা হয় সেটা কিনবেন। তার কারণ হলো বাস্তবতা আপনাকে মেনে নিতে হবে। সাপোজ মনে করেন আপনার কলেজে সবাই
এন্ডিভার গাইড পড়ে, এন্ডিভার। এখন আপনি নিয়ে নিলেন আরিফ। এখন মনে করেন আপনার সামনে যে বসলো, আপনার ডানে যে বসলো, বামে যে বসলো, পেছনে যে বসলো, সবাই পড়ে আসছে এন্ডেভার, মাঝখানে আপনি পড়ছেন আরিফ। কোনো কারণে মনে করেন আপনার একটা প্যারা মনে আসতেছে না, আপনি আপনার ফ্রেন্ডকে জিজ্ঞেস করলেন, সাপোজ, আমি বলছি না যে এক্সামে দেখে দেখে লিখবেন, কিন্তু যেটা রিয়েলিটি সেটা বলছি, হেল্প নিলেন, মনে করে তাকে জিজ্ঞেস করলেন, এটা একটু মনে আসতেছে না, একটু জাস্ট আমাকে লাইনটা ধরাই দাও। কিন্তু আপনি তখন ম্যাচ করতে ঝামেলা হবে। ওইখানে আপনারা যেটা করবেন, কলেজে যেটা ম্যাক্সিমাম স্টুডেন্ট ফলো করে, ওই নোটবুকটা কিনবেন। ওকে, এবার আসেন, এই নোটবুকটা এখন কিছুক্ষণ পরে আর নোটবুক থাকবে না, এটা হয়ে যাবে আপনার হ্যান্ড নোট। এখন আসেন, গাইড বইগুলোকে আপনি যদি একটু পজিটিভ ভাবে চিন্তা করেন, যে গাইড বইটা আমি পড়বো না, এটাকে আসলে আমি আমার নিজের হ্যান্ড নোট বানাই ফেলবো। তাহলে একটা কোয়েশ্চেনের অ্যান্সার আমি 10 লাইন লেখার চাইতে গাইডের ওই 10 লাইনকে আমি এডিট করে যদি ঠিক করে ফেলতে পারি, তাহলে এটা আমার জন্য কাজটা অনেক ইজি করে দিল। এক্স্যাক্টলি এইভাবে আপনারা জিনিসটা চিন্তা করতে পারেন। তাহলে আমরা এখন কি করব, আমরা টার্ম প্রফের কোয়েশ্চেন কালেক্ট করে ফেললাম। এবার আমরা আমাদের রেসপেক্টিভ যেটা ফলো করা হয় ওই গাইড বইটা নিলাম। নেওয়ার পরে আমরা কি করব, আমরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দিব আমার কলেজের টার্ম কোয়েশ্চেন এবং প্রফ কোয়েশ্চেন গুলো গাইড থেকে বের করে ওখানের অ্যান্সার গুলোকে আমরা কি করব, সাজিয়ে ফেলবো। এখন আসেন, এখানে সুন্দর করে লেখা আছে যে ভাইয়া নোটবুকটা এডিট করব কিভাবে, এই যে বললেন নোটবুকটাকে আমরা আমার হ্যান্ড নোট বানাই ফেলবো, কিভাবে করব? 1 নাম্বার পয়েন্ট, অতিরিক্ত আনইম্পর্টেন্ট ইনফো বাদ দিয়ে দিবেন। গাইড বই দেখবেন অতিরিক্ত আনইম্পর্টেন্ট কিছু ইনফো থাকে, কারণ আপনি এতক্ষণ আলহামদুলিল্লাহ একটা ক্লিয়ার ধারণা আছে আপনার, ফিল্ড মেডিসিনের কোর্স ক্লাস করলেন, আপনার লেকচার স্লাইড দেখলেন, আপনি জানেন কোনটা ইম্পর্টেন্ট কোনটা আনইম্পর্টেন্ট। তাহলে অতিরিক্ত লাইন গাইডলাইন থেকে বাদ দিয়ে দিবেন, এগুলো পড়বেন না। 2 নাম্বার, কোনো ভুল থাকলে সেটা কেটে দিবেন, বাদ। রাইট ইনফো, অর্থাৎ যেটা ভুল এটা কেটে রাইট ইনফোটা আপনার, যে আমাদের ডেভিডসন থেকে ফিল্ড মেডিসিনের ক্লাস থেকে অথবা লেকচার স্লাইড থেকে পাশে সেটা নীল বা লাল কালির যেটা আপনার সুইটেবল লাগে পড়তে সেটা দিয়ে লিখে ফেলবেন। যদি অতিরিক্ত ইনফরমেশন লেখার প্রয়োজন হয়, সেটা ওই অ্যান্সারের পাশে ছোট করে লিখে ফেলবেন। অনেকের আবার হয় কি, যেটা আমার হতো, এরকম লিখতে লিখতে দেখা যায় পরে ওই পেজের দিকে তাকালে আমার মাইগ্রেন ট্রিগার হতো। তখন আমি যেটা করতাম, যে এরকম ছোট ছোট করে না লিখে কি করতাম, স্টিকি নোট ইউজ করতাম। আপনি ওই এক্সট্রা ইনফরমেশনটা সুন্দর একটা স্টিকি নোটে লিখে এটা গুছিয়ে একটা পেজে লাগিয়ে দেন। ওকে, এরকম করে ফেলতে পারেন। এরপরে আসেন যে 4 নাম্বার পয়েন্ট, এক্ষেত্রে একটা বিষয় মাথা রাখবেন, আমার লেকচারের সব কিছুই গাইডে অ্যাড করতে যাবেন না। এই ভুলটা করলে একদম বিপদে পড়বেন। আমি আবার বলছি, লেকচারের সবকিছু গাইডে অ্যাড করতে যাবেন না। আমি প্রথমে বলেছি আমার লেকচার আপনার ইনশাল্লাহ লাইফ টাইম একটা ইনভেস্টমেন্ট। ইনশাল্লাহ মানে হচ্ছে কনসেপশনের জন্য, এটা এক্সামের জন্য আপনার জন্য এত বেশি ইনফরমেশন কখনো দরকার নাই। তাহলে লেকচারে সবকিছু অ্যাড করতে যাবেন না। আপনি যখন গাইডটা আপনার সামনে আছে, আপনি যখন গাইডটা এডিট করছেন, আপনার মাথায় চিন্তা একটা, যে এক্সাম এক্সাম এক্সাম, আপনার মাথায় হচ্ছে চিন্তা এটা, এবং মাথায় থাকতে হবে যে যত কম ইনফরমেশন আমি এখানে ইউটিলাইজ করতে পারবো সেটা আমাদের ক্রেডিট। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন। তাহলে ওই 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 চিন্তাগুলো মাথায় রেখে আপনারা ইনফোগুলো অ্যাড করবেন। এবার আসেন যে আপনি এখানে দেখেন, এমন ইনফো অ্যাড করার দরকার নাই, কোথায়, ওই যে গাইড বইতে। এমন ইনফো অ্যাড করার দরকার নাই যেগুলো আপনি পরীক্ষার খাতায় লিখার ম্যান্ডেটরি না, বা যে সকল ইনফো লিখতে গেলে আপনি ফুল অ্যান্সার করতে পারবেন না, ম্যাক্সিমাম ফেলটা হয় এই জায়গায়। এবং আপনারা সবাই মেরিটোরিয়াস স্টুডেন্ট, সবাই এগুলো নিয়ে খুব ভালো জানেন, না জেনে এতটুকু আসতে পারেন নাই, আল্লাহ রহমতে। হ্যাঁ, মানে হচ্ছে পরীক্ষায় একটা আনসার আহামরি একদম ডেভিডসন কপি করে দিছেন, দরকার নাই আমার। আমার 10টা আনসার মোটামুটি করে লিখে আসেন আপনি। সো আপনাকে অতিরিক্ত ইনফরমেশন থেকে নিজেকে সেফ রাখতে হবে। এবার আসেন, মনে রাখবেন, পরীক্ষার হলে আপনি যত কম লাইন মাথায় নিয়ে যেতে পারবেন তত বেশি ভালো করতে পারবেন ইনশাল্লাহ। এগুলো হচ্ছে কিছু ফিলোসফি, এগুলো আপনার প্রয়োজনে ডেস্কের সামনে লাগাই দিতে পারেন। এরপর হচ্ছে জানার জন্য, কনসেপশন ক্লিয়ার করার জন্য যদি 100 লাইন প্রয়োজন হয়, এক্সামে পাশ করতে প্রয়োজন মাত্র 10 লাইন। এটা জাস্ট হাইপোথেটিক্যাল একটা কথা বললাম, মানে আপনাকে বুঝাতে চাচ্ছি ইম্পর্টেন্স, যে পড়বেন একরকম, এক্সামের জন্য নিজেকে প্রিপেয়ার করবেন আরেক রকম, এই জিনিসগুলো। এখন আসেন, তাহলে আমরা স্টেপ 3 শেষ করলাম। তাহলে স্টেপ 3 যখন শেষ করে ফেললাম, আমার আলহামদুলিল্লাহ একটা কমপ্লিট রিটেন প্রিপারেশন হয়ে গেল। এতটুকু বুঝার মধ্যে কারো কোনো কনফিউশন আছে কিনা বা কোনো কোয়েশ্চেন আছে কিনা? যাক, আলহামদুলিল্লাহ, খুব খুশি হলাম যে একজন বললেন কনসেপশন ক্লিয়ার করার জন্য ক্লাস লেংথ বেশি হলেও প্রবলেম নাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ, যাক, তাহলে আপনারা খুব একটা বোর্ড হচ্ছেন না, আলহামদুলিল্লাহ। এরপর হলো আপনি প্রতিটা লেকচারে এক্সট্রা যে পেজগুলা নোট হিসেবে দেন, এই পেজগুলা আলাদা পিডিএফ করে দিন প্রিন্ট করতে,
সুবিধা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, এটা আমার মাথায় ছিল। ওকে ফাইন, আমি ইনশাল্লাহ তাহলে এইভাবেই করব। প্রয়োজনে আমি প্রত্যেকটা লেকচার নোট দেওয়ার সময় দুটো সেগমেন্টে দিব আলাদা পিডিএফ, যে এডেড পেজ অনলি, আরেকটা হচ্ছে যে লেকচার নোট, এইভাবে দিতে পারি। আর কেউ কথা বলতে না চাইলে মেসেজ দিতে পারেন ইনশাল্লাহ। ভাইয়া যদি ইনফো গাইড ভাইয়া যদি ইনফো গাইডে এসব অ্যাড না করি তাহলে ইনফোগুলো কোথায় রাখবো? পরে ভুলে যাওয়ার, কেমনে ভুলে যাওয়ার চান্স থাকে? ভুলে যাবেন বলতে আমি নিজেই তো ক্লাস নেওয়ার পর 7 দিন পর আমি নিজেই ভুলে যাই, আপনি তো ভুলবেনই স্বাভাবিক। তো আপনার পিডিএফটা তো আপনার কাছে থেকে যাচ্ছে। কোর্সের অ্যাক্সেস 2 বছর আছে ঠিক আছে, কিন্তু পিডিএফটা তো আপনি সেভ করে রাখবেন ইনশাল্লাহ। আপনি পিডিএফটা তো আপনার কাছে আছে, যে কোনো সময় প্রয়োজন হলে আবার দেখবেন। ইনফো তো মনে না থাকাই খুব স্বাভাবিক। কিন্তু এগুলো আপনি যদি গাইডে লিখতে যান, এটা আপনার এক্সামের সময় ঝামেলা হবে, তখন মনে মনে আমাকে বদদোয়া দিবেন। দরকার নাই। এগুলো ওই যে যিনি বললেন, প্রয়োজনে যদি পারেন, সমস্যা না হয় খুব বেশি, প্রিন্ট আউট করবেন, না হলে পিডিএফটা আপনার কাছে রেখে দেন, ভুলে গেলে দেখবেন ইনশাল্লাহ। এবং আমি আরেকটা জিনিস অ্যাসিওর করি আপনাদেরকে, এখন আমি সেগমেন্ট করে করে পিডিএফ দিচ্ছি। আমাদের আল্লাহ তাআলা কবুল করলে যখন ইনশাল্লাহ ফিল দ্য মেডিসিন কোর্স শেষ হয়ে যাবে, তখন আমি সবগুলো পিডিএফ কে একসাথে করে, পুরো মানে পুরো আমার লেকচার নোট সব একসাথে করে, যত সব পেজ হোক, একটা কম্পাইল করে দিব পুরো পিডিএফ। ওইটা আপনারা আর আপনাদের একটা আলাদা কপি হিসেবে রাখবেন, ঝামেলা হবে না ইনশাল্লাহ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আপনি কোন গাইড বই ফলো করেছেন? আমাদের চিটাগং মেডিকেলে অ্যান্ডিভার ফলো করা হতো, আমি অ্যান্ডিভারই ফলো করেছি। হুম, আর আর কেউ কিছু বলতে চান? আর আর কিছু অ্যাডভাইস দিতে পারেন চাইলে, যে ভাইয়া আপনার লেকচারের এই এই দিকটা আমাদের পছন্দ হয় নাই, এরকম কিছু বলেন, তাহলে আমরা ওইটা রিকভার করবো ইনশাল্লাহ। না হলে বুঝবো আপনারা আসলে লেকচার করছেন কিনা, কারণ ল্যাকিংস ছাড়া তো কোনো লেকচার হওয়া পসিবল না। ল্যাকিংস অবশ্যই আছে আমার, সেগুলো একটু বলুন, আমরা তাহলে সেই ব্যাপারে কারেকশন করবো ইনশাল্লাহ। অথবা কোনো পরামর্শ, যে ভাই আপনার লেকচারের সাথে এই এই দিকটা যদি অ্যাড করেন, এটা মনে হয় আমাদের জন্য আর একটু ভালো হয়। আচ্ছা, আপনারা লিখতে থাকুন, আমি আমার পরবর্তী স্টেপে যাই। আচ্ছা আসেন। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা আসি স্টেপ 4। তাহলে স্টেপ 3 পর্যন্ত আমরা মোটামুটি আমাদের রিটেন প্রিপারেশন আলহামদুলিল্লাহ শেষ করে ফেলেছি, একটা স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। এখন আসুন স্টেপ 4-এ আমরা আসি। তো মনে রাখবেন আলহামদুলিল্লাহ, এই স্টেপ 4 থেকে এসেই আপনাদের সাথে অন্যান্য স্টুডেন্টদের তফাৎটা তৈরি হবে। কেন? দেখেন, যে স্টুডেন্টরা সারা বছর পড়ে নাই, সেও যদি লাইব্রেরিতে গিয়ে 5 থেকে 6 মাস নামাজ আর খাওয়া দাওয়া ওয়াশরুম ছাড়া পড়ে, সেও পাশ করে ফেলবে ইনশাল্লাহ। কিন্তু ঝামেলাটা তৈরি হবে এই যে স্টেপ 4 থেকে, ভাইভাতে। দেখেন, ভাইভা এমন একটা ভয়ানক জিনিস, কে কি কোশ্চেন করবে, কোন কোনখান থেকে করবে, স্পেশালি মেডিসিন, সাগর, এটা বুঝার কোনো উপায় নাই। সো মাথায় রাখবেন যে কোনো স্টুডেন্টের পক্ষে ভাইবার প্রিপারেশন শেষ করে পরীক্ষার হলে যাওয়া সম্ভব না, এটা মাথায় ঢুকে ফেলেন। স্ট্রেস ইনশাল্লাহ 50% শেষ। মানে আপনি কখনো মাথায় এই স্যাটিসফ্যাকশনটা আপনার, বা এই আশাটা মাথায় রাখবেন না যে আমি ফুল প্রিপারেশন নিয়ে ভাইবা টেবিলে বসবো, কখনো সম্ভব না। তো আইনস্টাইন আসলেও সম্ভব না। ঠিক আছে? সো এটা মাথায় ঢুকে ফেলেন, তাহলে কি করবেন মনে রাখবেন, ভাই ভাই তারাই ভালো করে যাদের বেসিক কনসেপশন ভালো থাকে, প্লাস রেসিডুয়াল নলেজ অর্থাৎ ভাইভাটা আসলে পরীক্ষার আগের রাতে পড়ে কাবু করার জিনিস না। এটা হলো সারা বছরের পড়ার একটা রিফ্লেকশন। ক্লিয়ার? তার মানে আপনি আলহামদুলিল্লাহ ফিল দ্য মেডিসিনের লেকচার করলেন, আপনি কলেজে অ্যাটেন্টিভ ছিলেন, তাহলে আপনার তো ইনশাল্লাহ রেসিডুয়াল নলেজ আছেই। এবং দেখবেন আপনাদের কলেজের টিচাররা বলে, এবং আমি সব সময় কলেজের ক্লাস করে অনেক বেশি রিকমেন্ড করি, যে যে স্টুডেন্টরা কলেজে ক্লাস করেছে রেগুলার, আমার দরকার নেই ফার্স্ট বেঞ্চে বসার, আপনি প্রথম 3-4 বেঞ্চে বসেন না, কিন্তু যে রেগুলার ক্লাস করছে, সে ইনশাল্লাহ চাইলেও পরীক্ষায় ভাইভাতে ফেল করতে পারবে না। দেখবেন অটোমেটিক্যালি আপনি ক্লাস করছেন, অটোমেটিক্যালি আপনি না চাইলেও ইনশাল্লাহ পাশ করে যাবেন। এখন আসেন ভাইবার সবচেয়ে যে বড় বিশাল বিষয়টা, প্রথমে বলে ফেলছি, যে ভাইবা আপনি যদি পড়তে চান, এটা সাগরের মতো, আপনি ডুবে যাবেন। আবার আপনি যদি চান, এখানে আপনি হাঁটু সমান পানিতেও ঢুকতে পারেন। আসলে আপনাকে যেটা করতে হবে, বুঝতে হবে কোনটা আমি পড়বো, কোনটা আমি পড়বো না।
কারণ এটার কোনো সীমানা নেই। তাহলে এটার একটা সীমানা তৈরি করার জন্য কি করতে হবে? সিনিয়রদের থেকে লাইব্রেরিতে যান অথবা হলে যান, সিনিয়রদের থেকে কি করবেন, আগেই আপনার টার্মের এবং প্রফের ভাইবা কোয়েশ্চেন গুলো কালেক্ট করেন। তা আমরা সিএমসি তে যেটা করতাম বা সব মেডিকেলে আমি ধারণা করি এরকমটাই করেন, যে প্রফ হলে কি করে সিনিয়ররা কমেন্টে এসে কমেন্ট করে দেয় যে আমাকে এই কোয়েশ্চেনটা করছে, এবং ওগুলোর স্ক্রিনশট পাওয়া যায়। সিনিয়রদের থেকে ওরকম ভাইবা কোয়েশ্চেন গুলো কালেক্ট করে ফেলেন। ঠিক আছে। 2 নম্বর অপশন যেটা, যে দেখবেন অনেক জায়গা হচ্ছে আমাদের ভাইবার টেবিলে কার্ড থাকে, কার্ড মানে এই বক্স থাকে, কিছু বক্সের মধ্যে বিভিন্ন টপিকস থেকে কার্ড দেওয়া থাকে। ওরকম কার্ড গুলো আপনারা আপনাদের ওয়ার্ডের যে রেজিস্টার স্যার বা ম্যাডাম থাকে ওনার থেকে কথা বলে কিন্তু ওই কার্ড গুলো কালেক্ট করে ফেলা যায়, যে স্যার আমাদেরকে কার্ড গুলো একটু দেন, এবং অথবা এভাবে সরাসরি না দিলে ঘুরেই বলতে পারেন যে স্যার কি কি কোশ্চেন গুলো করা হয় ওইটা সেটটা আমাদেরকে দেন। তার মানে এইভাবে আপনাকে অবশ্যই আগে কোয়েশ্চেনটা কালেক্ট করতে হবে। ঠিক আছে, কোয়েশ্চেন ভাইবা কোয়েশ্চেন গুলা কালেক্ট করে ফেলতে হবে। করে ফেলার পরে দেখবেন আপনার অলরেডি এই যে, যেহেতু আপনি আলহামদুলিল্লাহ রিটেন প্রিপারেশনটা নিয়ে ফেলছেন, দেখবেন অলরেডি আপনার 60 to 70% ভাইবা প্রিপারেশন কাভার হয়ে গেছে আলহামদুলিল্লাহ, রিটেনের প্রিপারেশন নিলে। ঠিক আছে, এরপরে বাকিগুলো আপনারা একসাথে বসে ঠিক করে ফেলবেন, নোট করে ফেলবেন। এবং এই ক্ষেত্রে আমি সবসময় বলে আসছি যে মেডিকেলের পড়ার ক্ষেত্রে এক্সেপশনালি যারা একা পড়লে পড়া ভালো হয় তাদের কথা আলাদা। তবে সাধারণত দেখা যায় যে একা না পড়ে যদি লাইব্রেরিতে আপনারা কয়েকজন ছেলে একসাথে অথবা কয়েকজন মেয়েরা হলে মেয়েরা একসাথে বসে যদি একসাথে পড়েন, দেখবেন আপনার 10 ঘন্টার কাজ ইনশাল্লাহ 5 ঘন্টায় হয়ে যাবে। এবং এটার আরেকটা অ্যাডভান্টেজ যেটা, ডিপ্রেশন কম আসে। যে আমার আপনি বুঝতে পারবেন যে আমার এই অবস্থা, আমার ফ্রেন্ডেরও তো একই অবস্থা। কিন্তু একা পড়লে ডিপ্রেশন হয়, হয় মনে হয় আমি কিছুই পারতেছি না, পড়া অনেক বাকি। এই জিনিসটা গ্রুপে পড়লে হয়। আর একটা কাজ হলো যে আপনি আপনার ল্যাকিংসটা ধরতে পারবেন, যে আমি এটা বুঝতেছি না। সাপোজ আমি জিএটি কম বুঝি, আমার আরেকটা ফ্রেন্ড জিএটি ভালো বুঝে, তার থেকে আমি একটু ডেমো নিয়ে নিয়ে আমার জিএটি একা পড়তে 10 ঘন্টা লাগলে এখন আলহামদুলিল্লাহ আমার লাগতেছে 6 ঘন্টা। তাহলে আমি আবার সিবিএস ভালো পারি, আমার ফ্রেন্ড সিবিএস কম পারে, এভাবে করে শেয়ারিং এর মাধ্যমে দেখা যায় পড়ার স্পিডটা বাড়ানো যায় যদি গ্রুপে পড়ে। আর একা পড়তে পারলে, একা পড়লে যদি আপনি বেনিফিটেড হন, তাহলে ইনশাল্লাহ একা পড়তে পারেন, কোনো অসুবিধা নেই, ওইভাবে আপনি পড়তে পারেন। ওকে ফাইন। তাহলে আমরা আলহামদুলিল্লাহ ভাইবার মেইন কাহিনী হলো যেটা বলতে যাচ্ছি, কোয়েশ্চেন 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 কালেক্ট করবেন, তারপরে সেটার আনসার। এরপরে যদি আপনি সময় পান তাহলে এক্সট্রা পড়া পড়লে পড়ে, না পড়লে নাই, আমার কোনো আপত্তি নাই, কিন্তু কোয়েশ্চেন গুলা কালেক্ট করে পড়ে ফেলতে হবে। এবার আসেন, এখানে ভাইবার মধ্যে সবচেয়ে মেইন যে ঝামেলাটা হয় দেখবেন আপনারা, যে পাশ ফেল মেইনলি আসলে আল্লাহ তাআলার হুকুম। তবে এখানের মধ্যে যে ফ্যাক্টরটা এক্সটার্নাল মেইন ঝামেলাটা লাগায়, এক্সটার্নালি হচ্ছে এখানে মেইন ঝামেলাটা লাগায়। এখন এই এক্সটার্নালের ঝামেলা কাটানোর 2টা উপায়। ক্লাসে অ্যাটেন্টিভ থাকা। দেখবেন বোর্ডে অলরেডি যারা প্রফ দিয়ে আসছেন, না আপনারা 3টা প্রফ দিয়ে আসছেন, যে স্টুডেন্টের ক্লাসে রেগুলার, ইন্টারনালের প্রথম কাজই হলো স্টুডেন্টটা টেবিলের সামনে বসলেই স্যার স্টুডেন্টটা ভালো রেগুলার ক্লাস করতো, এই এক কথা এক্সটার্নালের মন গলে গেছে, তার প্রথমে একটা আপনার প্রতি ভালো ধারণা জমে গেছে। এই যে ইন্টারনালের মুখ থেকে কথাটা বের করার জন্যই আমি বলি বি অ্যাটেন্টিভ ইন ইউর ক্লাস। আপনার ক্লাসে থাকেন, প্রথম 3-4টা বেঞ্চে বসেন, একটু জাস্ট টিচার যাতে আপনার চেহারা নাম মনে রাখা দরকার না, আপনাকে যাতে চিনে যে হ্যাঁ ও আমার ক্লাস করতো। ঠিক আছে। আর বেচারা কিছু স্টুডেন্ট হয়তো আমাদের মতো থাকে, শেষের দিক দিয়ে আসে, এসে ক্লাসের পিছনে বসে। আমি মোটামুটি আসলে 4-5 নম্বর বেঞ্চে বসতাম, ফার্স্টের দিকেও ছিলাম না, লাস্টের দিকেও ছিলাম না, একদম ফ্র্যাঙ্কলি যদি বলি। তো দেখা যায় কি আমি যে ক্লাস করতাম না না করতাম স্যার জানতোও না। তো এই ভুলটা করবেন না। মোটামুটি আপনারা প্রথম 3-4 বেঞ্চে থাকবেন, যাতে টিচার আপনার ফেসটা যাতে চিনে। এটার কিছু এক্সট্রা বেনিফিট আছে, এটা আমি আপনি ফেস না করলে আমি বুঝাইতে পারবো না। যাই হোক গেল। এখন আসেন যে স্টেপ 5 যেটা, যে আমাদের ফাইনাল প্রফটা একটু ব্যতিক্রম অন্যান্য প্রফের চাইতে, অর্থাৎ এখানের মধ্যে আপনাকে কি ফেস করতে হবে, লং কেস শর্ট কেস ফেস করতে হবে। ঠিক আছে। তো লং কেস গুলো একদম ইজি, একদম ইজি, যেটা হলো যে আলহামদুলিল্লাহ আমি পড়ানোর সময় আপনাদেরকে বলে দিই, অথবা আমি ইনশাল্লাহ প্রয়োজনে পরের দিকেও কয়েকটা ক্লাস নিয়ে ফেলবো ইনশাল্লাহ, যে জাস্ট খুব র্যাপিডলি আর কি, যখন আমাদের কনসেপশনটা পড়ানো হয়ে যাবে তখন জাস্ট আমি বলে দিলে আপনারা ক্যাচ আপ করতে পারবেন। সেটা হলো যে আপনারা দেখবেন আপনার ওয়ার্ডে, এটাও আপনার রেজিস্টারে যে লেখা আছে, আপনার রেজিস্টার স্যারের সাথে কথা বলবেন, নিজে নিজে গিয়ে সারাদিন সময় নষ্ট করে লাভ না। আপনাকে বুঝতে হবে কত অল্প সময়ে কত সর্বোচ্চ আউটপুট আপনার নিতে পারেন। রেজিস্টার স্যারকে বলবেন স্যারের ওয়ার্ডে ক্লাস হয় স্যার, অথবা আপনাদের মেডিসিনের ক্লাসগুলো তো এখন ওয়ার্ডেই হয় আমি যতটুকু জানি, যেগুলো বিভাগীয় মেডিকেল আছে। তাহলে আপনি রেজিস্টার স্যারকে বলবেন স্যার
আমাদের কি কি লং কেস দেওয়া হয়, আমাদেরকে এটার একটা লিস্ট দেন, বললে উনি দিবে, না বললে আপনাদেরকে উনি দিবে না। তাহলে দেখেন হাতে গোনা কয়েকটা কজ, মানে কেস, আসলে বেশি না। আর লং কেসের জন্য টেক্সট বুক আমি মনে করি আব্দুল্লাহ স্যারের লং কেস বইটা সামনে রাখবেন। যেমন দেখেন আমি যদি বলি রেসপিরেটরি থেকে খুব কমনলি সিওপিডি, এজমা, পালমোনারি টিউবারকুলোসিস, তারপর হলো যে প্লুরাল ইফিউশন, সিএ লাং, লাং অ্যাবসেস, এই যে কয়েকটা কেস, এই কয়েকটা কেস আপনারা যদি এক একটা কেস পুরো এক সপ্তাহ সময় জুড়ে যদি অল্প অল্প করে পড়েন, বাকি থাকে থাকে না তো কিছু। কারণ আপনি দেখেন আপনি তো লাং ক্যান্সার ডেভিডসন পড়ে ফেলছেন, আপনি শুধু আব্দুল্লাহ স্যারের বই থেকে দেখবেন যে একটা লাং ক্যান্সারের পেশেন্টের স্যালিন ফিচারটা আমাকে কিভাবে বলতে হবে, এখানের মধ্যে এক্সামিনেশনে আমি কিভাবে স্টেপটা মেনটেন করব, প্রথমে ইন্সপেকশনে কি কি পয়েন্ট দেখবো, পালপেশনে কি কি দেখবো, তাহলে কিভাবে এটাকে আমি প্রেজেন্ট করব। তাহলে এইভাবে আপনারা এক একটা কেস, যে আচ্ছা আমরা এই একটা মাস হচ্ছে রেসপিরেটরি সিস্টেম শেষ করব, এই একটা মাস আমরা জিআইটি এবং হ্যাপাটোবিলিয়ারি, কারণ জিআইটিতে তো কেস বেশি থাকে না, একদিকে সবচেয়ে কমনলি দেখা যায় অ্যাকিউট ভাইরাল হ্যাপাটাইটিস, ক্রনিক লিভার ডিজিজ, ওই দিক থেকে পেপটিক আলসার ডিজিজ, এরকম কয়েকটা দেয়। ক্রোনস ডিজিজ আলসারেটিভ তো ওয়ার্ডে খুব রেয়ার, এগুলো খুব ফ্রিকুয়েন্টলি পাওয়া যায় না। সো আবার ওইদিকে আছে কি অ্যাকিউট প্যাঙ্ক্রিয়াটিস আপনাদেরকে দিবে না, পেশেন্ট ম্যানেজ হয়ে যায়, এগুলো ইমার্জেন্সি। ক্রনিক প্যাঙ্ক্রিয়াটাইটিস পেতে পারেন। তাহলে এরকম এই যে টিপিক্যাল কেস আব্দুল্লাহ স্যারের বই খুললেই দেখবেন জাস্ট হাতে গোনা 3-4টা কেস পড়লে হয়ে যায়। এইভাবে এগুলো কালেক্ট করে ওই কেসগুলো আব্দুল্লাহ স্যারের বইকে এডিট করবেন, এখানে আর গাইডের কোনো কাজ নাই। এখানে হচ্ছে আব্দুল্লাহ স্যার, আব্দুল্লাহ স্যার, এই যে আমি বারবার লিখছি যে এবিএম আব্দুল্লাহ স্যারের বুককে আপনারা এখানে রেফারেন্স হিসেবে ইউজ করবেন। এখন আসেন যে এখানে যেটা হয় যখন আপনারা দেখবেন ব্লগ পোস্টিং হবে আপনাদের ইনশাল্লাহ কিছুদিন পরে, তো লং কেসগুলো নেওয়ার সময় স্যারের সাপোজ আপনার কেস পড়লো ক্রনিক লিভার ডিজিজ, স্যার এসে আপনাকে বলবে পালপেট দ্য লিভার। হ্যাঁ, এভাবেই প্রথম কোশ্চেনটা আসে, প্রেজেন্ট ইউর স্যালাইন ফিচার এভাবে, অথবা প্রেজেন্ট ইউর কেস এভাবে বলে আপনি যখন আপনার স্যালাইন ফিচারটা বললেন, মাই পেশেন্ট অমুক অমুক প্রেজেন্টেড উইথ ডট 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 বললেন, বলার পরে স্যার আপনার স্যালাইন ফিচার শুনলো, শোনার পর আপনাকে জিজ্ঞেস করলো সো হোয়াট ইজ ইউর প্রভিশনাল ডায়াগনোসিস, আপনি বললেন হোয়াট আর ইউর ডিফারেন্সিয়ালস বললেন, এরপরে স্যারের পরবর্তী প্রশ্নটা হয় এরকম, পালপেট দ্য লিভার অথবা অস্কালটেট দ্য অ্যাবডোমেন। তাহলে দেখেন মনে করেন আপনার স্যালিন ফিচার বলার মধ্যে কোনো খুঁত ছিল, কিছু ভুল ছিল আপনার, অথবা প্রভিশনাল ডায়াগনোসিস খুব একটা ভালো হয় নাই, তবে মনে রাখবেন এই জায়গাগুলোতে আসলে ডায়াগনোসিস পারাটা ম্যাটার না, আপনার অ্যাপ্রোচ ঠিক আছে কিনা পাশের জন্য এটা ম্যাটার। ডায়াগনোসিস ভুল করলে সাররা মাইন্ড করে না, সাররা মাইন্ড করে যেটা হিস্ট্রি বলার সময় যদি আপনার কোনো ল্যাকিংস থাকে, কারণ এটা থার্ড ইয়ার থেকে শিখার বিষয়। সো এই জায়গাটাই আপনাকে ভালো করে জানতে হবে। এবং আরেকটা জায়গা বেশি মাইন্ড করে, সেটা হলো ওই যে পালপেট দা লিভার বললো, আপনি যদি লিভার পালপেট করতে গিয়ে দেখে হাত কাঁপতেছে, স্যাররা এটা তো কমন কথা, ওয়ার্ডে যাও নাই, আরে তুমি তো ফাঁকিবাজ, ওয়ার্ডে ক্লাস করলে না পারবা, তাহলে ওই সুযোগটা স্যারকে দেওয়া যাবে না। সো পালপেট দা লিভার যাতে ভালো করে পারেন, এই কারণে আমি বললাম যে ম্যাকলিওড ক্লিনিক্যাল দেখে দেখে বেড সাইডে পেশেন্টের সামনে বারবার প্র্যাকটিস করবেন, বারবার। আমরা হচ্ছে ইভিনিং এ চলে যাইতাম, বিশেষ করে আলহামদুলিল্লাহ আমি সবচেয়ে বেনিফিটেড যেটা হয়েছে, আমি থার্ড ইয়ার ফোর্থ ইয়ারটাকে ওয়ার্ডে অনেক সময় দিয়েছিলাম, ফলে আলহামদুলিল্লাহ ক্লিনিক্যাল এক্সামিনেশন নিয়ে আমাকে ফিফথ ইয়ার আর মাথা ঘামাইতে হয়নি। সো আপনাদের যদি ওখানে ল্যাকিংস থাকে ফিফথ ইয়ার এটা অবশ্যই কাভার করবেন ক্লিনিক্যাল এক্সামিনেশনে, যাতে আপনার কোনো ল্যাকিংস না থাকে, এই যে স্পেশালি ক্লিনিক্যাল এক্সামিনেশনে যেন কোনো গ্যাপ না থাকে, কারণ এটা আপনার উইকনেস, এটা আপনার পাশ ফেল নিয়ে টানাটানি করবে। আপনার ডায়াগনোসিস ভুল হলে পাশ ফেল নির্ভর করে না, আপনার ক্লিনিক্যাল এক্সামিনেশন না পারলে, হাত কাঁপলে, পারকাশন করতেছেন সাউন্ড হচ্ছে না, আপনি একটা হ্যামার কে মানে কি বলে রিফ্লেক্স দেখাইতে পারতেছেন না স্যারকে, আপনার প্ল্যান্টার দেখাইতে পারতেছেন না, এটা আপনার জন্য পাশ ফেলের প্রশ্ন। ঠিক আছে, তাহলে এগুলাতে যেন কোনো ঝামেলা না থাকে। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো লং কেজের সেলিন ফিচার বলা প্র্যাকটিস করা, এই যে যেটা বললাম ডায়াগনোসিস ভুল করেন তাই হোয়াট এভার, আপনার সেলিন ফিচারটা সুন্দর করে বলেন যাতে তোতলানো না হয়, ওই কারণে কি করতে হবে, ডেমো দিতে হবে। আপনি নিজে দেখবেন নিজে বললে অনেক পারা যায়, কিন্তু ফ্রেন্ডের সামনে গেলে থট ব্লক, ওই কারণে আপনার ফ্রেন্ডকে নিয়ে যাবেন, তাকে ডেমো দিবেন, ইনশাল্লাহ সেও আপনাকে ডেমো দিবে। এক্সামিনেশন করা সহজ, কিন্তু সেটা ডিসক্রাইব করা টাফ। আমি জানি না আপনাদের কাছে এটা কতটুকু লাগে, আমার কাছে খুবই টাফ লাগে এই পয়েন্টটা। অর্থাৎ আমি এক্সামিন করে ফেললাম, কিন্তু প্রেজেন্ট করার সময় মানে ওই যে মাই পেশেন্ট, ওই প্রেজেন্টেড টু মি উইথ দ্য কমপ্লেন্স অফ এরকম এরকম বললাম, তারপরে মনে করেন আপনি রেসপিরেটরি সিস্টেমের এই ফ্রন্ট অফ দ্য চেস্টটা এক্সামিন করলেন, এখন আপনাকে বলতে হবে যে চেস্ট এক্সপ্যান্সিবিলিটি ইজ সিমেট্রিক্যাল ইন বোথ সাইড, এই যে এইভাবে বলাটা, অন পারকাশন দেয়ার ইজ এত এত, ফ্রম অন দ্যাট স্পেস টু দ্যাট স্পেস, এই মানে বলাটা এটা ভেরি টাফ, কারণ বলার সময় দেখবেন পয়েন্ট ছুটে যাচ্ছে, এই কারণে বারবার এটা বলে বলে প্র্যাকটিস করা, অহেতুক সময় নষ্ট না করে কমন কেসগুলো বারবার পড়া। অর্থাৎ আপনি ওয়ার্ডে গেছেন,
দেখলেন যে ধুম করে একটা খুব আনকমন একটা কেস, ওটা নিয়ে সময় নষ্ট করবেন না, কারণ ওইটা নিয়ে আপনি ইনশাল্লাহ পুরো আজীবন পড়তে পারবেন। এফসিপিএস এর 5 বছর পড়ে আছে। আপনি কমন কেসগুলো শেষ করে ফেলেন, কারণ আপনার চেম্বারে আপনি এই কমন কেসগুলাই পাবেন। আপনার পুরো লাইফে যদি আপনি, আমি ধরি 1,000টা পেশেন্ট দেখলেন, তার মধ্যে দেখবেন 900 900টা পেশেন্টে দেখবেন টিপিক্যাল কেস, 100টা আনকমন থাকবে। ওগুলো আপনি রেফার করে দেন না, সমস্যা নাই তো। ওইখানে আমি এটা বুঝাতে চাচ্ছি আপনাদের ওয়ার্কলোড কমানোর জন্য, যে কমন কেসে যে এক্সপার্ট হবে সেই আসলে বেস্ট ক্লিনিশিয়ান, এটা মাথায় রাখেন। এরপরে আপনি কমন কেস গুলো যখন শেষ হয়ে যাবে, তখন আপনি পরবর্তীতে এফসিপিএস এমডির সময় আনকমন কেস, রেয়ার কেস, এগুলো নিয়ে আপনি মাথা ঘামান। এবার আসেন ভাইবা বোর্ড। আমরা বলি না তরকারি রান্না করার সময় কি করি, প্রথমে লবণ চেখে দেখি, ঠিক এক্স্যাক্টলি আপনার ভাইবা বোর্ড শুরু হবে এই ইসিজি আর এক্স রে দিয়ে। মেডিসিনের যে দুইটা বোর্ড থাকে, একটা তো পেডি বোর্ড, আর দুইটা বোর্ডের মধ্যে একটা বোর্ড শুরু হবে ইসিজি দিয়ে, আরেকটা বোর্ড শুরু হবে এক্স রে দিয়ে। এই কারণে রেজিস্ট্রার স্যারের সাথে কথা বলে আপনারা কমন এক্স রে গুলার ছবি তুলে ওগুলা আবদুল্লাহ স্যারের রেডিওলজি বই থেকে পড়ে ফেলবেন। কিভাবে, যে একটা এক্স রেতে কিভাবে প্রেজেন্ট করতে হয়, হ্যাঁ, তারপর একটা প্লেন এক্স রে অ্যাবডোমেন কিভাবে প্রেজেন্ট করতে হয়, টিপিক্যাল যে এক্স রে গুলা, যেমন চেস্ট এক্স রে মধ্যে লাং ক্যান্সার, পালমোনারি টিউবারকুলোসিস, প্লুরাল ইফিউশন, কনসোলিডেশন, নিউমোনিয়া। অ্যাবডোমিনাল এক্স রে মধ্যে হলো ভিসকাস পারফোরেশন, ঠিক আছে, তারপরে হলো যে আপনার এই কি বলে এখানে, এই এটাই মেনলি দেয় এখানের মধ্যে। তারপরে স্মল ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, লার্জ ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, ঠিক আছে, এই যে হস্ট্রেশন, এই জাতীয় মানে টিপিক্যাল যে সকল অবস্ট্রাকশনের কেসগুলো আছে, ঠিক আছে। তারপর ওই যে টক্সিক মেগাকোলন, এই কমন অ্যাবডোমিনাল এক্সরে গুলা, এগুলো আপনারা একটু ভালো করে দেখলে দেখবেন বেশি কেস নাই হাতে। ইসিজির মধ্যে খুব কমনলি যেটা, যে এসভিটি, ভিটি, হার্ট ব্লক, হ্যাঁ, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, এমআই, এসটি লিভিটেড, নন এসটি লিভিটেড, সুপ্রাভেন্টিকুলার টেকিকার্ডিয়া, ভেন্টিকুলার টেকিকার্ডিয়া, এএফ, এই কমন কয়েকটা ইসিজি আপনারা পড়ে ফেলবেন আবদুল্লাহ স্যারের ইসিজি বই থেকে। মানে আমাদের যে এলআই টপিকস গুলো দেখেন, সবগুলোর জন্য আবদুল্লাহ স্যারের বই খুবই প্রাঞ্জল একটা বই, সহজ একটা বই। এটা পড়লে ইনশাল্লাহ মোর দেন এনাফ। অতিরিক্ত বই নিয়ে ঘাটাঘাটি করার এখানে কোনো প্রয়োজন নাই, আমি মনে করি। ইনশাল্লাহ সময় পাইলে পড়বেন, এটা অবশ্যই প্রেইজ উঠবে। বাট আগে আপনার ফরজ কাজটা শেষ করে ফেলতে হবে ইনশাল্লাহ, ঠিক আছে। সো এইভাবে যদি আপনারা ইনশাল্লাহ পড়েন, অর্থাৎ পড়ার সময় আপনি মাথায় রাখবেন যে আমি খুব বেশি হেডেক নিব না, পড়ালেখাই জীবনের সবকিছু না, কিন্তু সিনসিয়ারটা জীবনের সবকিছু। অর্থাৎ প্রতিদিন পড়েন, প্রতিদিন 10 ঘন্টা পড়ে নিজেকে অস্থির করার দরকার নাই, প্রতিদিন 5 ঘন্টা করে 365 দিন পড়েন ইনশাল্লাহ। এটা আপনাকে বেশি কাজে দিবে। এবং পড়ার সময় যেটা, আগে প্রিপারেশন অর্থাৎ প্ল্যানিং এ বেশি সময় দেন। খালি পড়তেছেন পড়তেছেন, কোনো নিয়ম নাই, কিছু নাই, এই পড়ার দাম নাই। তাহলে আগে কোশ্চেন কালেক্ট করেন, আগে কোশ্চেন প্যাটার্নটা বুঝেন, তারপরে আপনি আপনার গাইডটা সাজাই ফেলেন। দেখবেন আপনার কনসেপশনও হলো, এক্সামও আপনি ইনশাল্লাহ ভালো করলেন। এবং যেটা, ওয়ার্ডে একটু সময় দেওয়া। আপনার সপ্তাহে 7 দিন ওয়ার্ডে সময় দেওয়া দরকার নাই, আপনি সপ্তাহে 3 দিন বা 2 দিন সময় দেন, কিন্তু একটু বেশি করে সময় দেন এবং ইফেক্টিভলি দেন। যে আমি যে ওয়ার্ডে গেলাম, আমি আজকে রেসপিরেটরি সিস্টেমের ক্লিনিক্যাল এক্সামিনেশন, এবং সেটাকে ডিসক্রাইব করা, ওই যে বললাম অন এক্সামিনেশন অফ দিস জেন্টল ম্যান, অথবা অন এক্সামিনেশন অফ দিস জেন্টল উইমেন রিভিলস, এভাবে বলে বলে ম্যাকলিয়েট আপনার ফ্রেন্ডের হাতে দেন, আর আপনি তাকে ডিসক্রাইব করেন, এবং ভুল হলে তাকে ধরে দেন, দেখবেন মুখ খুলে যাবে ইনশাল্লাহ। তো এই হলো আসলে আমার সাইড থেকে কিছু কথাবার্তা। এখন আপনাদের যদি এতটুকুর মধ্যে কোনো কনফিউশন থাকে, আমাকে মেসেজ করতে পারেন বা বলতে পারেন। আচ্ছা, অনেক সময় নিয়ে ফেলেছি আমাদের, আমরা আর বেশি সময় নষ্ট করব না। নার্ভাস সিস্টেম, আসসালামু আলাইকুম ভাই। নার্ভাস সিস্টেম শুরু করবো ইনশাল্লাহ ভাইয়া, শুরু করব। একটু সময় দিবেন, আস্তে আস্তে করব, পুরো দিনই পড়ার উপরে থাকতে হয় আলহামদুলিল্লাহ। ভাই এফসিবিএস এর এমসিকিউ রিলেটেড, এই যে এটা হচ্ছে আমার ট্র্যাকের বাহিরে আপু। ভাই এফসিবিএস এর এমসিকিউ রিলেটেড একটু বললে ভালো হতো। এটা হচ্ছে বলতে গেলে আমার 5th ইয়ারের সিলেবাসটা আমি কভার করতে পারবো না, দেখি আমি আগে এগুলো শেষ করি, করে সময় পাইলে ইনশাল্লাহ বলবো। ভাই আমাদের তো ফাইনাল ইয়ারে টার্ম হয় না, অনেক জায়গায় নেয় টার্ম, এই কারণে বললাম, আমাদের তো নিত না। হলে আপনি টার্ম কোয়েশ্চেন নিয়ে বদার্ড হবেন না, আপনি প্রফ কোয়েশ্চেন গুলা কালেক্ট করেন। ভাইয়া হিস্ট্রি টেকিং ক্লিনিক্যাল এক্সামিনেশন সেগুলো কি ফিল দ্য মেডিসিন কোর্সে দেখানো হবে না? হিস্ট্রি টেকিং ক্লিনিক্যাল এক্সামিনেশন আপনার ফাইনাল প্রফের জন্য যতটুকু লাগবে ততটুকু তো আমি আমার ফিল দ্য মেডিসিন কোর্সে নিব, এটা তো আমি কমিটেড। বাট আসলে ইন ডিটেলস একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং যেটা, সেটার জন্য আমার আলাদা কোর্স আছে, হিস্ট্রি টেকিং অ্যান্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন।
ওইটা আলাদা পার্ট, বাট এক্সামের জন্য যতটুকু দরকার সেটা আমার ফিল দ্য মেডিসিনে হয়ে যাবে। এটা নিয়ে টেনশনে কিছু নাই, কিন্তু খুব বিগিনিং লেভেল থেকে জানতে হলে এটা আলাদা কোর্স। ভাইয়া যেহেতু আপনি রেগুলার পেশেন্ট ট্রিট করেন, স্যার আপনার এক্সপিরিয়েন্স প্রতিটা ডিজিজ পড়ানোর পরে কাউন্সিলিং বলে দেন, তাহলে আমাদের জন্য পেশেন্টের সাথে কমিউনিকেশন বিল্ড আপ করতে সুবিধা হবে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো, ইনশাল্লাহ। আমিও প্রতিনিয়ত শিখছি। আর কারো কিছু জানার আছে? না হলে আমরা ইনশাল্লাহ শেষ করব। আহ আমার তরফ থেকে আর কিছু বলার নাই। লেকচার লেকচারকে আরো কিছুটা এনরিচ করা যায় কিনা, কোনো পরামর্শ আছে কিনা এই ব্যাপারে? অথবা বুঝতে কোনো সমস্যা হয় কিনা, এটা অবশ্যই কাইন্ডলি একটু আমাকে জানাবেন। আমি তো ওয়ান ওয়েতে শুধু বলতেই থাকি। তবে আলহামদুলিল্লাহ চেষ্টা করি যে যাতে আপনাদের কোনো কনফিউশন না থাকে। লেকচার করতে গিয়ে ভাইয়া এটা বুঝি না, না বুঝলে আপনাকে জিজ্ঞেস করতে পারি না, এই যদি কোনো সমস্যা ফেস করেন কিনা। আমার কিন্তু টেলিগ্রামে আলাদা আরেকটা চ্যানেল আছে, এবং ওটাতে আপনারা অলরেডি মনে হয় অ্যাডেড আছেন যারা রেজিস্ট্রেশন করেছেন। ওখানে আমি খুলেছি এই পারপাজে, মনে করেন আপনার ছোট্ট একটা লাইন বুঝেন নাই, আমাকে হোয়াটসঅ্যাপ একাডেমিক গ্রুপে জিজ্ঞেস করবেন যে ভাইয়া আপনার অমুক লাইনটা বুঝি নাই, আমি শুধু ওই লাইনটার উপরে ছোট্ট 3-4 মিনিটের আরেকটা ভিডিও ক্লিপ করে টেলিগ্রাম গ্রুপটাতে পোস্ট করে দিব। হ্যাঁ, কারণ টেক্সট করে লেখাটা ডিফিকাল্ট হয়, তাহলে ওইভাবে আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি মনে হয় শেষ করতে পারি ইনশাল্লাহ। আপনারা আমাকে ওকে সাইন দেন, আমি তাহলে লিভ নিতে চাচ্ছি। আজকে পবিত্র রাত, সবাই সবার জন্য দোয়া করবে ইনশাল্লাহ। আমাকে একটু ওকে সাইন দেন যে ভাইয়া হ্যাঁ আমরা ক্লিয়ার আমাদের সাইড থেকে। ওকে, আলহামদুলিল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ এভরিওয়ান। আপনারা ফিল্ড দ্য মেডিসিন আস্থা রাখার জন্য সবার প্রতি শুক্রিয়া, কৃতজ্ঞতা। আল্লাহ তাআলা যেন যথাসময়ে